নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শুক্রবার মহরম উপলক্ষে জলপাইগুড়ি শহরে ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং তাজিয়া মিছিলের আয়োজন করল নবাববাড়ি মহরম কমিটি। বর্ষায় বেহাল জাতীয় সড়কের একাংশ। জলপাইগুড়ি ময়নাগুড়ি ফ্লাইওভার সংলগ্ন রাস্তায় সৃষ্টি হয়েছে একাধিক ছোট বড় গর্ত। বড়সড় দুর্ঘটনা এড়াতে দ্রুত মেরামতির দাবি স্থানীয়দের। ভারী বৃষ্টির জেরে জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার 20 এবং 21 নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকার একাংশ। কয়েকদিন থেকেই জল জমে রয়েছে, জল বের হওয়ার জায়গা নেই। এর জেরে খুবই সমস্যায় পড়েছেন স্থানীয়রা। শুক্রবার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্থানীয় 21 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তারকনাথ দাস এবং 20 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি শুভ্রা দেব। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষার সময় এলাকা জলমগ্ন হয়ে যায়। সমস্যা দীর্ঘদিনের। বারবার স্থানীয় পুর প্রতিনিধিকে সমস্যা জানানোর পরেও কাজ হয়নি। এলাকায় জল যে জমি দিয়ে এতদিন বের হতো, এখন সেই জমির মালিক পাকা দেওয়াল করে দেওয়ায় আর জল বের হচ্ছে না। আর এর জেরেই আরো সমস্যা বাড়ছে বলে দাবি। স্থানীয় বাসিন্দা কৌশিক দে সরকার বলেন, এখানে নর্দমা নেই, এই কারণেই জল জমে থাকছে। একটা নর্দমা ছিল, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। এখন রাস্তা ডুবে সব বাড়ির উঠোনে জল জমে আছে। প্রায় 1.5 শতাধিক বাড়িতে জল জমে আছে। আরো এক বাসিন্দা গীতা রায় বলেন, জল পেরিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছে। এই সমস্যা দ্রুত মেটালে ভালো হয়। পুর প্রধান সৈকত চট্টোপাধ্যায় বলেন, এলাকা ঘুরে দেখলাম, এখানে এতদিন যেদিকে জল বের হতো সেদিকেই জায়গা পাকা করে দেওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে 1-2 দিনের মধ্যে সমস্যা মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কি সমস্যা দাদা আপনাদের? সমস্যা এই বৃষ্টির কারণে জল, আর এখানে কোনো ড্রেনের কোনো ব্যবস্থা নেই। যা ড্রেন হয়েছে মানে অল্প ড্রেন হয়েও বাদ হয়ে যাচ্ছে। মানে কিছুদিন আগে দেখিয়েছিল যে আমার পাড়া আমার সমস্যা, সেটা আমার বাড়ির সামনে একটা ড্রেন করেছিল, মানে 100 মিটারের মধ্যে ড্রেন। ওখানে কোনো ড্রেন করার কোনো প্রসেসই নেই। সেই জায়গায় ড্রেন হয়েছে, যেখানে জল জমে সেখানে কোনো ড্রেন নেই। যা ওই দিক দিয়ে আমাদের অঞ্চলের থেকে যে জলটা আসে, আমাদের মিউনিসিপ্যালিটির স্টোর হয় আমার বাড়ির সামনের দিক দিয়ে, সেখানে একটা ড্রেন ছিল। সেই ড্রেনটা বিগত পাশের বাড়ির লোক বন্ধ করে দিয়েছে। এদিকে একটা ড্রেন আছে, সেই ড্রেনটাকেও আজকে যার জায়গা সে বন্ধ করে দিয়েছে। তো জলটা যাবে কোথা দিয়ে? তার তো বিকল্প তো একটা জায়গা লাগবে। তার জন্য কি গলির এই সমস্যা? হ্যাঁ, তার জন্যই এই গলির এই সমস্যা। কি অবস্থা হয়েছে গলির এই সমস্যা কি? ড্রেন নেই, জলটা পাস করতে পারছে না। এখন কি অবস্থায় আছে? এখন অবস্থা সবাই জল। হ্যাঁ, রাস্তাটি কি অবস্থায় আছে এখন? রাস্তাতে সব বাড়িতে জল। কতগুলো বাড়িতে জল আছে? তাও 1-150 বাড়িতে। পারাপার কি হয়ে পড়ছে? পারপারে সবাই হেঁটে, যার বাইক আছে সে বাইকে করে চলে যাচ্ছে, যার বাইক নেই সে হেঁটেই চলে যাচ্ছে। সমস্যা কি হচ্ছে এর ফলে? সমস্যা অনেক কারণ। সমস্যা কি সমস্যা হচ্ছে জল থাকার ফলে? জল থাকার ফলে অনেকে সর্দি কাশি হচ্ছে, যোগ, তারপরে পোকামাকড় ঘরে ঢুকে যাচ্ছে, বিছনায় সাপ উঠে যাচ্ছে, ঘরে ঘরে জল। এরকম কতগুলো গলি এই পরিস্থিতি আছে এখানে? এখানে আছে তো, বললাম তো 1-150 বাড়ি আছে। টোটাল মিলে 1-150 বাড়িতে এরকম কয়েকটা গলি, কয়েকটা পরগুলি। কাউন্সিলরকে জানাননি? কাউন্সিলরকে জানানো হয়েছিল, কালকে অনেকবার ফোন করা হয়েছিল। কাউন্সিলর কোনো গুরুত্ব দিচ্ছে না, ভয় পাচ্ছে আসতে জানে না কি কারণে। এবং গতকাল আমার এলাকার মানুষের সাথে ফোনে কথা হয়েছিল। এটা 20 নম্বর ওয়ার্ড আর 21 নম্বর ওয়ার্ডে এই জায়গাটা যে জলটা জমে আছে, তার কারণ হচ্ছে যে একটা বাড়ির, দুটো বাড়ির মাঝখান দিয়ে যে আগে একটা ড্রেন ছিল হিউম পাইপের, সেটাকে বন্ধ করা হয়েছে। এবার সেই জায়গাটা তারা বলছেন এখন নিজের জমি, সেটা এখন আমাকে আমিন দিয়ে মাপিয়ে দেখতে হবে যে ওখানে খাস জমি আছে কিনা, তাহলে ওখান দিয়ে পৌরসভা ড্রেন বার করে দেবে। কিন্তু সেটা হচ্ছে সময় সাপেক্ষ। এবার যেটা বিষয় হচ্ছে, এই যে সামনে যে দেখা যাচ্ছে যে একটা পাঁচিল হয়ে গেছে, এখান দিয়ে নাকি আগে জল পাস হতো, এখানে আবার পাঁচিল হয়ে গেছে, তাহলে জলটা যাবে কোথায়? তাহলে জলটা মূলত যেতে পারে হচ্ছে কান্তেশ্বরীর ওখানে যে হাই ড্রেনটা হয়েছে সেইখানে গিয়ে যদি মিক্স লাইনটা ফেলা যায়, সেটাও সময় সাপেক্ষ। মানে আপনাকে টেন্ডার করতে হবে, টেন্ডার করে ওয়ার্ক অর্ডার দিতে হবে, সেটাও যেতে 1-1.5 মাস হয়ে যাবে। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে একটা টেম্পোরারি সলিউশন আগামী 2-3 দিনের মধ্যে বার করতে হবে। তার কারণ মানুষ অনেকে বাড়ি থেকে বেরোতে পারছেন না, অনেকে টোটো নিয়ে বেরোতে পারছেন না, অনেকে একটা মেয়ে দেখলাম 2 পা ভাঙা, তার বাড়ির একদম উঠানে পর্যন্ত জল। এটা তো হতে পারে না। তাই এটা 2-3 দিনের মধ্যে সলিউশন হবে, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিভাবে হবে
সেটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে বলা ঠিক না, কিন্তু এটা 2-3 দিনের মধ্যে এটা সলিউশন হবে এবং জল সম্পূর্ণ নেমে যাবে। অবৈধভাবে কি আটকে রাখা হয়েছে জলটাকে? দেখুন, যতক্ষণ না আমি আমিন ডেকে সরকারিভাবে শিট ম্যাপ দেখে খতিয়ান, বিভিন্ন লোকের খতিয়ান জমির দলিল দেখছি, ততক্ষণ পর্যন্ত এটা অবৈধ বলা উচিত না। কিন্তু যেটা আগে এক্সিস্টিং ড্রেন ছিল সেটা বন্ধ হলো কি করে, সেটা কি করে বন্ধ হলো? আর এখানে একটা দেওয়াল হয়েছে আমি দেখছি, এই দেওয়ালটা আবার একজনের জমি, সেই জমিকে আমি রাতারাতি ভেঙে দিতে পারি না এইভাবে। তা একটা কিন্তু আমাকে তো সলিউশন বার করতে হবে, নাহলে মানুষ এই হাঁটবে কী করতে। আপনারা দেখলেন, আমি কিন্তু দূর থেকে দেখিনি, আমি রাস্তায় নেমে জল পাড়িয়ে পুরোটা গেছি, ঠিক আছে, এবং বাড়ি বাড়ি পৌঁছেছি আজকে। তাই আমি বলছি যে 2-3 দিনে হয়তো আমার লাগবে, কিন্তু আমি এর সলিউশন করে দেবো। আপনার কাউন্সিলরদের নাকি বারংবার বলেছে এলাকার মানুষজন, কাউন্সিলররা নাকি কাউন্সিলর অসুস্থ ছিল না? আমার তো দুজনেই কাউন্সিলর, 20-ও আমার কাউন্সিলর, 21-ও আমার কাউন্সিলর। চেয়ারম্যান তো রাজধর্ম পালন করবে। নাকি ডেকেছে আসে? এই তো 20-র কাউন্সিলরও আছে, 21-এর কাউন্সিলর, আর 21-এর কাউন্সিলর তো অসুস্থ ছিলেন। আপনি এসছেন বলে এসছেন? আমি না না, বারংবার আর চেয়ারম্যান আসলে তো সবাই আসবে, আপনারাও এসছেন তাই জন্য। মহরম উপলক্ষে শুক্রবার জলপাইগুড়ির নবাববাড়ি মহরম কমিটির পক্ষ থেকে বিশেষ আয়োজন। জলপাইগুড়ি শহরের মহরম উপলক্ষে ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং তাজিয়া মিছিলের আয়োজন করল নবাববাড়ি মহরম কমিটি। শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তে কমিটির সদস্যরা লাঠি খেলার প্রদর্শনী করেন এবং তাজিয়া নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। এই আয়োজন দেখতে রাস্তার ধারে ভিড় জমান বহু সাধারণ মানুষ। মহরমের এই ধর্মীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। যানজটের বিষয়টি মাথায় রেখে প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই কর্মসূচির আয়োজন করা হয় বলে জানান কমিটির সদস্যরা। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় মহরমের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান। শান্তিপ্রিয় মানে মহরম যাপন করতেছি আজকে ভালো সুষ্ঠুভাবে। আমরা আজকে সবাইকে মিলে একসাথে আমরা আজকে মহরম পালন করতেছি। আর কিছু লাঠি খেলা হচ্ছে আর সুষ্ঠুভাবে হচ্ছে, যাতে কোনো শৃঙ্খলা না, মানুষের সাথে কোনো বিবাদ না হয়। সুষ্ঠুভাবে আমরা জীবন মহরমকে চালাচ্ছি। আর আমরা সবাই যাচ্ছি, সবাইকে ভালো সখী দিচ্ছি যে সবাই একসাথে মিলেমিশে আমরা যদি একসাথে মিলেমিশে থাকতে পারি আর সব ধর্ম সমান, আমরা সবাই একসাথে মিলেমিশে সব উৎসব পালন করব, এইটাই আমার বার্তা। আর ভারতবাসীকে সবাইকে আমরা জানাচ্ছি আমাদের ভালোবাসা আন্তরিক। আর জলপাইগুড়ি কোথায় কী করলেন? আমরা মোটামুটি এই জলপাইগুড়ির কিছু জায়গায়, আমাদের লোকালি জায়গায় কিছু আমরা কী করছি, মহরম খেলা দেখাচ্ছি। আর মোটামুটি সুস্থভাবে হচ্ছে। আর সব সঠিক আছে, সবই ভালোই আছে। প্রশাসন নিয়ে আমরা শৃঙ্খলা বজায় রাখছি, যাতে কোনো কি না হয়, কোনো না হয়। আমার নাম মতিয়া রহমান। আমি মোটামুটি সদস্যের মধ্যে আছি। বর্ষায় 3 মাস বন্ধ থাকে নদী, কিন্তু মজুত করা বালি পাথরে রয়্যালটি মেলায় কিছুটা খুশি শ্রমিকরা। বর্ষাকালের কারণে আগামী 3 মাস ডুয়ার্সের সমস্ত নদীতে বালি এবং পাথর তোলার কাজ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই সময় নদীতে কোনো ডাম্পার বা ট্রাক নামতে পারবে না এবং নদী থেকে বালি পাথর উত্তোলনও নিষিদ্ধ। ফলে নদী কেন্দ্রিক কাজের সঙ্গে যুক্ত অসংখ্য শ্রমিক কর্মসংস্থানের সংকটে পড়েছেন। তবে এরই মধ্যে কিছুটা স্বস্তি দিয়েছে প্রশাসন। শ্রমিকদের দাবি, আগে থেকে মজুত থাকা বালি পাথরের ওপর প্রশাসন নতুন করে রয়্যালটি ইস্যু করায় সেখান থেকেই এখন ডাম্পারে বালি পাথর তোলা হচ্ছে। মাল ব্লকের দক্ষিণ ওদলাবাড়ির চেল নদীর ঘাটের এক মালিক সাইদুল ইসলাম বলেন, আমার কাছে আগে থেকে প্রচুর বালি পাথর মজুত রয়েছে। প্রশাসন সেই মজুদ বালি পাথরের ওপর নতুন করে রয়্যালটি দেওয়ার পর গত 2 দিন ধরে শ্রমিকরা ডাম্পারে সেগুলি লোড করছেন। কোনো ধরনের জেসিবি ব্যবহার করা হচ্ছে না। সরকারের নিয়ম মেনে শ্রমিকরা বেলচা দিয়ে গাড়িতে আঞ্জা লোড করছেন।
শ্রমিকদের বক্তব্য, ভোটের আগেই নদীতে কাজ বন্ধ হয়ে যাওয়ায় তারা আর্থিক সমস্যায় পড়েছিলেন। তবে সরকার মজুত করা বালি পাথরের ওপর রয়্যালটি ইস্যু করায় তারা কিছুটা স্বস্তি পেয়েছেন। তাদের কথায় প্রতিদিন 40 থেকে 50টি গাড়িতে বালি পাথর লোড করে কিছুটা রোজগার হচ্ছে, যা সংসার চালাতে অনেকটাই সাহায্য করছে। এজন্য আমরা সরকার এবং প্রশাসনকে ধন্যবাদ জানাই। প্রশাসনের নির্দেশে আমরা যেগুলো এই যে স্টক বালু আছে, রোলটি আছে, এটা দিয়ে আমরা মানে লোড করতেছি, হ্যান্ড লোড করতেছি, কোনো জিসিবি না, নদীতেও যাচ্ছি না। এটা কি সমস্যা হচ্ছে না আপনাদের যে এতদিন নদী বন্ধ? এতদিন ধরে নদী বন্ধ, আমাদের মানে পুরো সমস্যা, মানে কাজকর্ম নাই, আমরা যে কী করে খাবো কোনো মানে উপায় নেই আমাদের। এখন এটা খুলছে, এই যে মানে কয়েকদিন 2-1 দিন থেকে খুলছে, এটা আমরা কাজ করতেছি। প্রশাসনের নির্দেশে, প্রশাসন অর্ডার দিছে? হ্যাঁ, এটা প্রশাসনের নির্দেশ মেনে আমরা কাজ করতেছি। কোনো জেসিবি টেসিবি তো না, কোনো জিসিবি নাই, সব 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 হাতে, হাত লোডিং, মানে স্টক মাল সব? স্টক মাল, সব স্টক মাল। আর এতে খুশি আপনারা? আমরা খুশি আছি যে চলতেছে, আমাদের কোনো পেটটা চলতেছে। কত লেবার কাজ করছে দিদি? লেবার কমসে কম আমরা এখানে 200 জন আছি। সব কোথাকার এখানকার? সব এখানকারই, এই বস্তির সব। আপনার নাম? আমার নাম রফিকুল ইসলাম। করছি আমাদের প্রশাসন সবাই মিলে আমাদের যে এই এতদিন ধরে নদী বন্ধ ছিল তার ভিত্তিতে এত লোক বেকার হয়ে আছে, আমাদের নদীর যেগুলো লোক কাজ করে তার ভিত্তিতে সবাই মিলে এটা প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে যে স্টক মালের রয়্যালটি দেওয়া হোক। আমরা প্রশাসনের আইন মোতাবেক চলবো, যেটা হলো আমাদের স্টক মাল এই যে লেবার লোড করতেছে, হ্যান্ড লোড গাড়িও 10 টন, যার গাড়ি যতটুকু ক্যাপাসিটি ফুল রয়্যালটি, যতটা ক্যাপাসিটি অতটাই মাল নিচ্ছে। কত লেবার কাজ করছে এখানে? মোটামুটি 200 লেবার প্রতিদিন কাজ করছে। হ্যাঁ, এগুলো নদী থেকে তো উঠানো হচ্ছে? না 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 না, সব কোনো stock? সব স্টক, এই যে ঢেরি আছে। এতে কি লেবারটা খুশি আছে? হ্যাঁ, লেবারদেরকে জিজ্ঞাসা করে না, এরা আপনার নাম? শহীদুল ইসলাম। কি বলবো, আমাদের নদী বন্ধ হয়ে গেছে না, এখন দেখেন আমাদের শহীদুল ভাই এখানে আছে। এতদিন তো আমরা ঝানি করছিলাম, এখন ওই যে বালিগুলো যে ড্যাম আছে সেই মালগুলো আমরা শহীদুল ভাইকে বলছি যে কিছু একটা করো, আমাদের গরিব লোক আমরা কিছুদিন বাঁচি। এখন তো নদী নালা বন্ধ, সরকারি নিয়মে হচ্ছে সব? হ্যাঁ, সরকারি নিয়মে হচ্ছে। তো কি এটা প্রশাসনের কাছে এটা তো পারমিশন নিয়েছে, যেই পারমিশন নেওয়ার পরে তো কাজটা খুলছে না। আপনাকে হাত দিয়ে তুলছেন? হ্যাঁ, আমরা বেলচা দিয়ে তুলি। কোনো গাড়ি ব্যবহার হচ্ছে? না 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 না, এখানে কোনো গাড়ি নেই। এটা কোন ঘাট এটা? এটা কি ঘাট? এটা শহীদুলের ঘাট, দক্ষিণের লেভেল। ডেলি কত গাড়ি লোড হচ্ছে এরকম? মোটামুটি কি 40-50টাও হয় কোনোদিন। সব 6 চাকা? হ্যাঁ, 6 চাকা। আপনার নাম? কদিন 20টাও হয়, কদিন 10টাও হয়। এদিকে আপনারা খুশি? এই যে আমরা খুশি আছি। আপনার নাম? আব্দুল সত্তার। সবে বর্ষা শুরু হয়েছে আর এর মধ্যেই বেহাল হয়ে পড়েছে জাতীয় সড়কের একাংশ। জলপাইগুড়ির ময়নাগুড়ি ফ্লাইওভার এবং তার সংলগ্ন এলাকায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে, আর সেখানেই জল জমে আশঙ্কা বাড়ছে দুর্ঘটনার। শুক্রবার ভোরে ফ্লাইওভার সংলগ্ন এলাকায় রাস্তার একটি বড় গর্তে চাকা পড়ে একটি লরি দুর্ঘটনার কবলে পড়ে। যদিও ঘটনায় হতাহতের খবর নেই, তবে ফের রাস্তার বেহাল অবস্থার বিষয়টি সামনে আসছে। উল্লেখ্য, গত রবিবার এই এলাকা থেকে কিছুটা দূরে ভয়াবহ বাস দুর্ঘটনায় এখনো পর্যন্ত এক শিশু সহ 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকেই। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের রাস্তার অব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয় বাসিন্দা এবং একাংশ গাড়ি চালকের অভিযোগ, ফ্লাইওভারের দুপাশের রাস্তায় যেমন অসংখ্য গর্ত তৈরি হয়েছে, তেমনি ফ্লাইওভারের উপরেও বিভিন্ন জায়গায় রাস্তা ক্ষতিগ্রস্ত। বর্ষার বৃষ্টিতে গর্তগুলো জলমগ্ন থাকায় কোনটি ছোট আর কোনটি বড় তা বুঝে ওঠা চালকদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবিলম্বে জাতীয় সড়কের ক্ষতিগ্রস্ত অংশগুলি মেরামতের দাবি জানিয়েছেন তারা। বৃষ্টির কারণে জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে, আমাদের খুব অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। রাস্তার এই বড় বড় গর্ত জলে ডুবে যাচ্ছে, জলে ডুবে থাকার দরুন আমরা বুঝতে পারছি না কোনটা কত বড় গর্ত, কোনটা কি সাইজের গর্ত বুঝতে পারছি। হ্যাঁ, বৃষ্টির সময় বেশি সমস্যা হচ্ছে এবং কি পাতি পুতি ভেঙে যাচ্ছে, গাড়ি যে কোনো মুহূর্তে যেদিকে চলে যাচ্ছে। রাস্তা কেন বাড়াচ্ছে না? 40 কিলোমিটার ঠিক করা দরকার। অবশ্যই ঠিক করা দরকার। কি বলবেন? রাস্তা তো প্রচুর খারাপ, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট হলো। দুদিন আগে অ্যাক্সিডেন্টটা হলো? হ্যাঁ। রাস্তা এরকম কেমন খারাপ? ভালোই খারাপ। কতটা করে গর্ত রাস্তা আসতে? অনেকটা করে গর্ত। আচ্ছা, এই একটা দেখলাম এক গাড়িও অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ, এই গাড়িটাও অ্যাক্সিডেন্ট হচ্ছে। হ্যাঁ, এই গাড়িটাও অ্যাক্সিডেন্ট হচ্ছে। কবে? এই আজকে, মানে রাস্তা ভাঙার জন্য? ভাঙার জন্য। এই রাস্তাগুলো কবে থেকে এরকম ভাঙা? এটা অনেক দিন থেকেই দেখে কিছু হয় না।
কি বলবো আর, রাস্তা এখন তো রাস্তার জন্য কি দুর্ঘটনা বাড়ছে বলে মনে করছে? এই রাস্তার জন্যই না হচ্ছে, কি হচ্ছে? রাস্তার জন্যই, ভাঙার জন্যই না। কি চাচ্ছেন আপনারা? রাস্তাটা ঠিক এই রাস্তাটা ঠিক হোক, এটাই চাচ্ছি। রাতের অন্ধকারে ঝিরঝিরে বৃষ্টির মধ্যে লোকালয়ে ঢুকে পড়ল একটি বন্য হাতি। মালবাকের বাগনাকোটের বড় লাইন এলাকায় হাতির উপদ্রবে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে হাতিটি অজিনা খালকোর বাড়িতে হামলা চালায়, বাড়ির দেওয়াল ভেঙে মজুত রাখা ধান খেয়ে ফেলে। এরপর সালন্তি ওরাওয়ের বাড়ির রান্নাঘরে ভাঙচুর চালায়। রান্নাঘরে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ায় পাশাপাশি সেখানে রাখা খাদ্য সামগ্রীও নষ্ট হয়ে যায়। হাতির আকস্মিক হানায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি আতঙ্কিত এবং উদ্বিগ্ন হয়ে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, প্রায় বন্য হাতি লোকালয়ে ঢুকে পড়ে। মঙ্গলবার রাতে বাসা লাইনে অনুছেত্রীর ঘরের দেওয়াল ভেঙে মজুত রাখা খাবার নষ্ট করে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই বুধবার রাতে আবার লোকালয়ে হাতির উপস্থিতি। নাগরাকাটা ডায়না নদী 17 নম্বর জাতীয় সড়ক পার করলো হাতির দল। ডায়না রেল এবং সড়ক সেতুর মাঝখানে জাতীয় সড়ক পার করে সেন্ট্রাল ডায়না ব্লক অঞ্চলে ঢুকে পড়লো হাতির দল। हम लोग के घर पे यहाँ पे धान खा के फिर इधर से हाथी घूम के गया और आगे जाके वहाँ औरों के घर में भी घुसा है। उधर पीछे उन लोग का किचन भी तोड़ा है, किचन का राशन पानी सब खा दिया है, घर को भी पूरा तोड़ दिया है। तोड़ने के बाद फिर से वो और आके उधर कटहल को किसी के उधर घर के पीछे घुस के कटहल को भी खाया है और घर भी खींचा है उधर, और एक घर को तो पूरा तोड़ ही दिया है, राशन सब खा दिया है। इसके लिए हम फॉरेस्ट डिपार्टमेंट से गुजारिश करते हैं कि हम लोगों के लिए प्रोटेक्शन दे, सेफ्टी दे। अब प्रोटेक्शन नहीं देंगे तो हम लोगों को तो थोड़े भी बाहर निकालने के लिए निकलेंगे तो कैसे, किससे सेफ्टी से निकलेंगे? रात को कभी भी आ रहा है, कभी तो इलेक्ट्रिक ही नहीं रहता है। कल ही इतना बारिश हो रहा है, इलेक्ट्रिक भी चला गया था, तो हम लोग कैसे करें? तो हम लोग वही चाहते हैं कि ये सब ना हो, हाथी गांव के अंदर घुस ना पाए। इसके लिए हम लोगों को फॉरेस्ट की तरफ से प्रोटेक्शन दे। आपका नाम? अजीना खालको। उधर जाके वो सिलंती उराव का घर और किचन सबको भी बहुत तोड़ दिया है, पूरा राशन सब खा दिया है। নতুন নির্মিত মূর্তি নদীর সেতু পরিদর্শনে এলেন রাজ্যের পূর্ত এবং সড়ক দপ্তরের সচিব অন্তরা আচার্য। এদিন সকালে তিনি দপ্তরের ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের নিয়ে নির্মিত নতুন মূর্তি সেতু পরিদর্শন করেন। পরিদর্শন করে সেতুর কাজ দেখে সন্তুষ্ট হন তিনি। এদিন তিনি আধিকারিকদের সাথে নিয়ে দীর্ঘক্ষণ মূর্তি সেতুতে হেঁটে পরিদর্শন করেন। উল্লেখ্য, গত প্রায় 3 বছর ধরে মূর্তি নদীর ওপরে পুরনো লোহার সেতু ভেঙে নতুন বেইলি সেতু নির্মাণের কাজ শুরু হয়। বর্তমানে সেতুর কাজ শেষ। উদ্বোধনের আগে এদিন দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে এই সেতু পরিদর্শন করা হলো বলে জানা যায়। পরিদর্শনের পর রাজ্যের পূর্ত এবং সড়ক দপ্তরের সচিব অন্তরা আচার্য বলেন, মূর্তি সেতুর কাজ শেষ। সেতুর কাজ কিরকম হয়েছে তা জানার জন্য এদিন এই পরিদর্শন করা হলো। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এই সেতু উদ্বোধন করা হবে। নতুন মূর্তি সেতু চালু হয়ে গেলে এলাকার পর্যটনের বিকাশ ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন। আকাশ ছোঁয়ার স্বপ্নে মাত্র 28 বছর বয়সী তরুণী মহিমা ছেত্রী। পশ্চিমবঙ্গের ইতিহাসের পাতায় তিনি প্রথম মহিলা স্কাই ডাইভার হিসেবে নিজের নাম লেখালেন। পশ্চিমবঙ্গের মালব্লকের ছোট্ট ডামডিম থেকে উঠে আসা এক তরুণীর নাম মহিমা ছেত্রী। মাত্র 28 বছর তার। তিনি শুধু একজন স্কাই ডাইভার নন, তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা স্কাই ডাইভার। সীমিত সুযোগ সুবিধা, অসংখ্য বাধা এবং আর্থিক চ্যালেঞ্জের মধ্যেও তিনি এমন একটি ক্ষেত্রে নিজের পরিচয় তৈরি করেছেন যেখানে পৌঁছানোই অনেকের কাছে স্বপ্নের মতো। স্কাই ডাইভিং বিশ্বের অন্যতম কঠিন, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চার স্পোর্টস। হাজার হাজার ফুট উচ্চতা থেকে বিমান থেকে ঝাঁপ দিয়ে নির্দিষ্ট দক্ষতা এবং নিয়ন্ত্রণের মাধ্যমে নিরাপদে অবতরণ করার এই খেলায় প্রয়োজন অসাধারণ সাহস, মানসিক দৃঢ়তা, কঠোর প্রশিক্ষণ এবং অদম্য আত্মবিশ্বাস। মহিমা সেই কঠিন পথকেই নিজের জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন।
নিজের নিষ্ঠা, অধ্যাবসায় এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি ইতিমধ্যেই 25টি সফল জাম্প সম্পন্ন করে এই লাইসেন্স অর্জন করেছেন। বর্তমানে তিনি 42টি সফল জাম্প সম্পন্ন করেছেন এবং আর মাত্র 8টি জাম্প বাকি রয়েছে বি লাইসেন্স অর্জনের জন্য। প্রতিটি জাম্পের পেছনেই রয়েছে দীর্ঘ প্রস্তুতি, কঠোর অনুশীলন এবং আর্থিক ব্যয়ের একটি বড় অধ্যায়। তবে মহিমার স্বপ্ন এখানেই শেষ নয়। তিনি ভবিষ্যতে সি লাইসেন্স এবং ডি লাইসেন্স অর্জনের জন্য এগিয়ে চলেছেন। সি লাইসেন্সের জন্য তাকে 200টি জাম্প এবং ডি লাইসেন্সের জন্য তাকে 500টি জাম্প সম্পন্ন করতে হবে। এই দীর্ঘ যাত্রা শুধু শারীরিক এবং মানসিক শক্তির নয়, বরং ধারাবাহিক আর্থিক সহায়তারও দাবি রাখে। মহিমার চূড়ান্ত লক্ষ্য আরও বড়, আরও সাহসী। তিনি আন্তর্জাতিক মঞ্চে ভারত এবং পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করতে চান। তার স্বপ্ন হলো মাউন্ট এভারেস্ট, উত্তর মেরু, দক্ষিণ মেরু এবং বিশ্বের 7টি মহাদেশ থেকে স্কাই ডাইভ করা। শুধু তাই নয়, তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা হিসেবে এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করে নতুন ইতিহাস রচনা করতে চান। একজন ক্রীড়াবিদের সাফল্য কখনোই শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, তার সাফল্যের সঙ্গে জড়িয়ে থাকে একটি সমাজ, একটি রাজ্য এবং একটি দেশের সম্মান এবং গর্ব। মহিমা ছেত্রীর এই যাত্রাও তেমনই একটি অনুপ্রেরণার গল্প, যা প্রমাণ করে যে ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম থাকলে ছোট শহর থেকেও বিশ্বমঞ্চে পৌঁছানো সম্ভব। আজকের দিনে আমাদের সমাজে এমন সাহসী এবং প্রতিভাবান ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি। উপযুক্ত প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং পৃষ্ঠপোষকতা পেলে মহিমা শুধু নিজের স্বপ্ন পূরণই করবে না, তিনি পশ্চিমবঙ্গ এবং ভারতের নাম আন্তর্জাতিক অঙ্গনেও আরও উজ্জ্বল করবে। মহিমা জানান, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, জলপাইগুড়ির মাননীয় সাংসদ, দার্জিলিংয়ের সাংসদ সহ বিভিন্ন কর্পোরেট সংস্থা, ক্রীড়া সংগঠন এবং সমাজের সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে সহযোগিতা চাইছি। তিনি বলেন, সরকারের সহযোগিতা পেলেই আমার লক্ষ্য পূরণ সম্ভব হবে। তার এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের অসংখ্য ছেলেমেয়েকে সাহসী স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়াই করতে অনুপ্রাণিত করবে। नमस्कार आप सभी को, मेरा नाम महिमा छेत्री है। मैं डुअर्स डामडिम वेस्ट बंगाल से हूँ और अभी तक आप सभी लोग मुझे जानते होंगे कि मैं वेस्ट बंगाल की पहली फीमेल इंडियन वुमेन स्काई डाइवर हूँ और अभी तक मैंने टोटल 42 जंप्स कर चुकी हूँ। तो लास्ट टाइम जब मैं आई थी तो मेरे 31 जंप्स कंप्लीट हो गए थे और मैंने अपना ए लाइसेंस 25 जंप करने के बाद हासिल किया था और अभी तक 42 जंप्स करने के बाद अगले महीने मैं अपने बी लाइसेंस अचीव करने के लिए जा रही हूँ। बी लाइसेंस करने के लिए 50 जंप्स कंप्लीट करने होते और बहुत सारे टेस्ट क्लियर करने होते, तो वो अगले महीने में जाके मैं पूरा करना चाहती हूँ। और उसके बाद मुझे सी लाइसेंस करना है, डी लाइसेंस करना है। सी लाइसेंस करने के लिए 200 जंप चाहिए और डी लाइसेंस करने के लिए 500 जंप चाहिए। तो अभी मैं चाहती हूँ बी लाइसेंस होने के बाद मैं जल्द से जल्द अपना सी लाइसेंस कंप्लीट करूँ, अपने टनल ट्रेनिंग कंप्लीट करूँ, जितने भी प्री रिक्विजिट रिक्वायरमेंट है, क्योंकि मैं प्लान कर रही हूँ इसी साल 2026 अक्टूबर में मैं माउंट एवरेस्ट जंप के लिए प्रिपरेशन करना चाहती हूँ। उसके लिए मुझे और 150 जंप करना पड़ेगा और मुझे 150 जंप करने के लिए बट अभी मेरे पास उतनी फंडिंग नहीं है, क्योंकि ये बहुत एक्सट्रीम और एक्सपेंसिव स्पोर्ट है। जितना मेरे से हो पा रहा है मैं स्टेप बाय स्टेप अचीव कर रही हूँ। जैसे पहले मैंने अपना ए लाइसेंस अचीव किया थाईलैंड में जाके, और फिर उसके बाद मैंने इंडिया में ट्रेनिंग की और अभी मैं अपने बी लाइसेंस नेक्स्ट मंथ मैं अपने बी लाइसेंस अचीव कर रही हूँ। उसके बाद मुझे सी लाइसेंस अचीव करके मुझे माउंट एवरेस्ट से जंप करना है। तो मैंने लास्ट टाइम भी गवर्नमेंट से रिक्वेस्ट करा था बट मुझे ऐसा कुछ रिस्पॉन्स नहीं आया। हाँ, तो मैंने अपने पिछले गवर्नमेंट को रिक्वेस्ट किया था। तो अभी मैं प्रेजेंट गवर्नमेंट से यही रिक्वेस्ट करना चाहती हूँ कि मुझे प्लीज़ सपोर्ट कीजिए, क्योंकि अभी तक इंडिया में कोई भी फीमेल मेल वेस्ट बंगाल से स्काई डाइवर नहीं है जिन्होंने इतना एक्स्ट्रा ऑर्डिनरी लैंडमार्क अचीवमेंट किया हो। क्योंकि मैं एक सोर्स ऑफ इंस्पिरेशन हूँ सभी के लिए जो अपना पैशन फॉलो करना चाहते, जो अपना ड्रीम्स फॉलो करना चाहते। और मैं ये माउंट एवरेस्ट से जंप करके एक हिस्ट्री क्रिएट करना चाहती हूँ वेस्ट बंगाल के लिए, क्योंकि वेस्ट बंगाल से अभी तक ऐसे एक्स्ट्रा ऑर्डिनरी अचीवमेंट एडवेंचर स्पोर्ट्स में अभी तक किसी ने नहीं किया है। तो मैं पहली वुमेन स्काई डाइवर बन के वेस्ट बंगाल को रिप्रेजेंट करना चाहती हूँ और इंडिया को नेशनल और इंटरनेशनल रिप्रेजेंट करना चाहती हूँ। यही नहीं, मेरा सपना है कि मैं आगे जाके नॉर्थ पोल और साउथ पोल से भी स्काई डाइव करूँ आफ्टर कंप्लीटिंग 500 जंप्स। तो मैं ये चाहती हूँ प्रेजेंट गवर्नमेंट से कि प्लीज़ मुझे सपोर्ट कीजिए। जो अपने प्रेजेंट चीफ मिनिस्टर ऑफ वेस्ट बंगाल है, स्पोर्ट्स मिनिस्टर ऑफ वेस्ट बंगाल है,
है, मेंबर ऑफ पार्लियामेंट ऑफ दार्जिलिंग डिस्ट्रिक्ट एंड जलपाईगुड़ी डिस्ट्रिक्ट। अगर मेरी ये वीडियो आप तक पहुंच रही है तो प्लीज़ मुझे सपोर्ट कीजिए, आपकी सपोर्ट की रिक्वायरमेंट है। अगर आप मुझे सपोर्ट करते हैं तो मैं अपना ये ड्रीम जो है मैं फुलफ़िल कर सकती हूँ, क्योंकि अभी तक मैंने अपना मेटल खुद ही प्रूव किया है बाय अचीविंग ए लाइसेंस। तो आगे भी मैं स्पोर्ट्स में, इस फील्ड में मैं आगे बढ़ना चाहती हूँ। तो मैं गवर्नमेंट से ये रिक्वेस्ट करती हूँ कि आप मुझे प्लीज़ सपोर्ट कीजिए। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BBA ইন IT অ্যান্ড ITES, BBA ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। একাধিক ইস্যুকে ঘিরে আন্দোলন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে। একাধিক জনস্বার্থমূলক ইস্যুকে সামনে রেখে আন্দোলন শুরু করেছে জলপাইগুড়ি জেলা কংগ্রেস। শুক্রবার জলপাইগুড়ি শহরের রাজীব ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে একথা জানান জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য। তিনি বলেন, কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের নির্দেশ তথা রাহুল গান্ধী বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশ জুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন। এর মধ্যে রয়েছে নিট প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি, পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগাম ছাড়া দাম এবং পশ্চিমবঙ্গে ট্রাইব্যুনালে আবেদনকারী ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি। অমিত ভট্টাচার্য জানান, এই সমস্ত ইস্যুকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে আন্দোলন এবং প্রতিবাদ কর্মসূচি শুরু হয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এই আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তিনি জানান। আজকের কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের নির্দেশে প্রদেশ কংগ্রেসের সার্কুলার অনুযায়ী রাহুল গান্ধী যে সমস্ত ইস্যুগুলোকে মূলত নিট কেলেঙ্কারি এবং যে ব্যবসা ভিত্তিক শিক্ষা কাঠামোকে ভাঙবার জন্য যে কথার জন্য সোচ্চার হয়েছেন সারা দেশে, সঙ্গে পেট্রোল, ডিজেল এর প্রাইস হাইকের জন্য উনি সোচ্চার হয়েছেন এবং সঙ্গে আমরা যুক্ত করেছি জেলা কংগ্রেসে সারা রাজ্যের সাথে আমাদের জেলাতেও যাদের লিস্টে আনসেটেলড আছে ট্রাইব্যুনালে তাদের নাম অন্তর্ভুক্ত করানোর জন্য আমরা সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ জানাচ্ছি মানুষের এই দাবিগুলো তাদের মাধ্যমগুলোতে জোরদার করে তুলে ধরুন। আজ এই সাংবাদিক সম্মেলনে জেনারেল সেক্রেটারি রয়েছেন, ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট ডাইনেবাই রয়েছেন, টাউন ব্লক, সদর ব্লক এই সমস্ত জেনারেল সেবা দলের চিফ রয়েছেন, সিলকার সেলের চিফ রয়েছেন, মহিলা কংগ্রেসের থেকে আছেন, এরা সমস্ত আছেন, সকলেই এরা আছেন এবং তাদের সকল ব্রাঞ্চকেই ডাকা হয়েছিল। যারা এসছেন তাদেরকে দেখতে পাচ্ছেন, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকেও বলা হয়েছে
যে ওই ব্রাঞ্চগুলো যাতে শাখা সংগঠনগুলো যাতে আন্দোলনে নামে। এটা তো নেমেই পড়েছে, আপনারা তো পেয়েছেন একটা অবস্থান আন্দোলন। তো ফার্স্ট ফেজটা হচ্ছে অবস্থান আন্দোলন, সমস্ত জায়গাগুলোতে। সেকেন্ড ফেজ আমরা কমিটি বসে ঠিক করব। লোহার দণ্ডের আঘাতে মৃত্যু, 7 বছর পর সাজা ঘোষণা হলো যাবজ্জীবন কারাদণ্ডের। 2019 সালের বিশ্বকর্মা পুজোর রাতে সংঘটিত এক চাঞ্চল্যকর খুনের ঘটনায় দীর্ঘ 7 বছরের বিচার প্রক্রিয়া শেষে অভিযুক্ত আনন্দ ওরাওকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। জানা গিয়েছে 2019 সালে বিশ্বকর্মা পুজোর বিসর্জন পর্ব শেষ করে বাড়ি ফেরার পর প্রতিবেশী মাংলু ওরাওয়ের সঙ্গে আনন্দ ওরাওয়ের বচসা এবং হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ, তর্কাতর্কি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আনন্দ ওরাও এবং তার লোহার দোকানে থাকা একটি লোহার রড দিয়ে মাংলু ওরাওয়ের ওপর হামলা চালায়। লোহার রডের আঘাতে গুরুতর জখম হন মাংলু ওরাও। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত আনন্দ ওরাওকে গ্রেফতার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ বিচার প্রক্রিয়া। সাক্ষ্য প্রমাণ, প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং তদন্তের ভিত্তিতে আদালতে মামলার শুনানি চলে টানা 7 বছর। অবশেষে আদালত অভিযুক্ত আনন্দ ওরাওকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। পাশাপাশি আদালত জরিমানাও ধার্য করেছেন বলে জানা গিয়েছে। দীর্ঘ 7 বছর ধরে ন্যায় বিচারের অপেক্ষায় থাকা মৃতের পরিবারের সদস্যরা আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আদালতের এই রায় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিশ্বকর্মা পুজোর আনন্দ ঘন পরিবেশে শুরু হওয়া একটি তুচ্ছ বিবাদ যে শেষ পর্যন্ত প্রাণঘাতী ঘটনায় পরিণত হয়েছিল, তারই বিচার মিলল 7 বছর পর। এবং কুমারী ওরাও চিৎকারে আশেপাশের লোক যখন জড়ো হতে শুরু করে, তখনও মোটামুটি আস্তে আস্তে এটা ভোর 1টা থেকে 2টোর ঘটনা। আস্তে আস্তে যখন 3টে সাড়ে 3টে বাজে লোকজন জড়ো হতে শুরু করে, তখনও সে হাতে লাঠি নিয়েই ঘুরছিল এবং সেই সময় পুলিশ পেট্রোল ভ্যান সেখান থেকে পেট্রোলিং করে যখন ফিরছিল তখন দেখতে পায় ঘটনাটা এবং সেখানে দাঁড়ায় এবং আনন্দ ওরাওকে সে লাঠি সমেত তখন ধরে এবং আশেপাশের লোকেরা সবাই বলে যে এই আনন্দ ওরাওই মাংলু ওরাওকে মেরেছে। এবং তখন অ্যাম্বুলেন্স এসেছিল একটা লোককে পৌঁছাতে এই গ্রামে, সেই অ্যাম্বুলেন্স করে পুলিশ দাঁড় করিয়ে সে অ্যাম্বুলেন্সে করে মাংলু ওরাওকে সিভিল হসপিটালে পাঠায় হয় এবং সেখানে তাকে ডেথ বলে ঘোষণা করা হয়। আজকে ওই কেসে তদন্ত শেষে 22 জনের সাক্ষ্য নিয়ে এবং সব ঘটনার পরিপ্রেক্ষিতে কোর্ট ওনাকে গিলটি হোল্ড করে এবং আজকে তার যাবজ্জীবন সাজা ঘোষণা করে। অম্বুবাচীর আবহে জলপাইগুড়ির গ্রাম বাংলায় ফিরেছে হারানো শৈশবের স্মৃতি। কচি কাচাদের আমাতি পুজোকে ঘিরে তৈরি হয়েছে উৎসবের আবহ। রাস্তার ধারে কলা গাছ পুঁতে মাটি লেপে ছোট্ট পুজোর আসর সাজিয়েছে শিশুরা। পথ চলতে মানুষজন খেজুর ও লটকা দিয়ে সহযোগিতা করছেন। সেই ফল দিয়েই সম্পন্ন হচ্ছে পুজো, পরে প্রসাদ হিসেবে ভাগ করে নিচ্ছে সবাই। ধর্ম বর্ণ নির্বিশেষে শিশুদের অংশগ্রহণ এই লোক ঐতিহ্যকে আরো প্রাণবন্ত করে তুলেছে। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে থাকা এই প্রাচীন সংস্কৃতি আজও গ্রামীণ সমাজে সম্প্রীতি, আনন্দ এবং ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হয়ে বেঁচে রয়েছে। লোক দিচ্ছে না এখন পূজা এটা করিস? আমাতি পূজা। আমাতি পূজা এটা কি করে করে? এটা রাস্তায় দাঁড়ায় খেজুর দাও নটকে দাও বলতে হয়। কেন কেন কি আজকে আমাতি পূজা, তার জন্য। আমাতি পূজা সবাইকে খেজুর দিস? হ্যাঁ। আর আর আরো খেজুর আর নটকে দেয় আর আমরা এখানে দাঁড়াচ্ছি। আর বাড়ির সামনে যে ছোট ছোট পুজো করা হয় কলা গাছ দিয়ে, হ্যাঁ সেটা কি এই পূজা? হ্যাঁ। ভালো লাগে এই পূজা করতে? হ্যাঁ ভালো লাগে। ওদের খেজুর সবাই তো পড়াশোনা করে, কম্পিউটার নিয়ে থাকে, কম্পিউটার নিয়ে। তোরা এগুলো করিস? হ্যাঁ আমরা পড়াশোনা করি। কি নাম তো? আমার নাম অনুষ্কা বাড়াই। আমরা মানুষের কাছে লটকে চাই। কিভাবে চাও তোমরা? লটকে খেজুর বলি। লটকার খেজুর? হ্যাঁ। কোথা থেকে দেয় লোকে? লোকে হাত থেকে আসে তখন দেয়। হাট থেকে আসে। এটাকে কি পূজা বলা হয়? এটাকে আমাতি পূজা বলা হয়। আমাতি পূজা। আর তোমরা এই এলাকায় সবাই করো তোমরা? হ্যাঁ। কেন করো? কেন এটা আমাদের পালনীয় হচ্ছে। হ্যাঁ এটা আমরা সবাই করি। ভালো লাগে? হ্যাঁ। কি নাম তোমার? তারপরে পূজা করো? হ্যাঁ। কিভাবে পূজা করো তোমরা? আমরা ওই যে কি বলে কলো দিই। হ্যাঁ। কলো আর আম আর কাঁঠাল। কাঁঠাল দিয়ে পূজা করো? হ্যাঁ। কি ঠাকুর এটা? এটা আমাতি ঠাকুর।
তোমার নাম কি? মায়ের কামাখ্যা মায়ের মন্দিরে যেগুলো পূজা হয় সেই পূজাটাই ছেলেমেয়েরা করে, বুঝলেন, বাচ্চারা। তো এই 3 দিন যে বা 7 দিনের মতন যে থাকে, এটা বাচ্চারা এই রাস্তাঘাটের মধ্যে মানুষের কাছ থেকে ফল ফুল নেয়, মানুষের দেয়, ওইটা ওরা পূজা দেয়, আবার পূজা দিয়ে তারপরে গ্রহণ করে। আর মানে কি দেয় সাধারণ মানুষ, কি দেয়? সাধারণ মানুষ খেজুরটা বেশি দেয়, কেউ কেউ পয়সা দেয়, কেউ কেউ অন্যান্য খাওয়ার কিছু দেয়, খাওয়ার ফল দেয় আর কি। কেমন লাগে গ্রাম বাংলার এই ঐতিহ্য? ভালো ভালো, এটা তো দরকার। এখনো ঠিকই রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য? গ্রাম বাংলায় ঐতিহ্যগুলো আছে। কি নাম আপনার? আমার নাম বাবুরাম দাস। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। বাঙালি মানেই ভোজন প্রিয়, আর তবে যদি কথা হয় মিষ্টির, তাহলে তো কোনো কথাই নেই। জলপাইগুড়ি পান্ডাপাড়া পার্কের মোড়ে খুলে গিয়েছে শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার। আমাদের এখানে নৈহাটি, কল্যাণী, বর্ধমান থেকে আগত প্রসিদ্ধ কারিগর দিয়ে নানা ধরনের মিষ্টি তৈরি করা হয়। এছাড়াও সুপরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজ কারখানায় দেশি গাওয়া গরুর দুধের ছানা কেটে মিষ্টি তৈরি করা হয়। সাথে যে কোনো অনুষ্ঠানের অর্ডার নেওয়া হয়। তাই আমাদের মিষ্টির স্বাদ পেতে আজই চলে আসুন শ্রী রাধাকৃষ্ণ মিষ্টান্ন ভান্ডার, পান্ডাপাড়া পার্কের মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832658478। নদীতে মাছ ধরতে গিয়ে জালে উঠল এক বিশাল আকৃতির মাছ। প্রথমে ভেবেছিলেন হয়তো বড় কাঠের গুঁড়ি উঠেছে, কিন্তু ঝটকা মারতেই চমকে উঠলেন। মুহূর্তেই ভেঙে গেল টানা জালের বাঁশ। কোনো মতে টেনে ডাঙায় তুলতে পারেন এবং দেখতে পান বড় বাঘা আর মাছ, যার ওজন প্রায় 12 কিলোর মতো। জানা গেছে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার যোগীভিটা ঝড়াপাড়া এলাকার বাসিন্দা রাতিয়া রায় প্রতিদিনের মতন মাছ ধরতে যেত ফুলবাড়ি মহানন্দা নদীতে। ভোরবেলা একাই নদীর পাড়ে জাল টানছিল এবং সেই জালেই উঠল এই বাঘা আর। এরপর আনন্দে সেই মাছ নিয়ে ঘরে ফেরেন এবং আমরা শুনবো কি বলছেন সেই ব্যক্তি। কি জাল বলে? এটা টেরাজালি বলে, টেরাজালি। বাঁশ দিয়ে যেটা টেরাজালি? হ্যাঁ, টেরাজালি। এর আগে ধরছিলেন নাকি? না, এর আগে ধরিনি, এটা প্রথম। ভয় লাগে না? না, ভয় লাগেনি। আমি বলছি ওদের খুঁটা না কি লাগে গেল, জালে উঠে না। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় সামান্য বৃষ্টিপাত হলেও তা পরিমাপ করা সম্ভব হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। শুক্রবার মহরম উপলক্ষে জলপাইগুড়ি শহরে ঐতিহ্যবাহী লাঠি খেলা এবং তাজিয়া মিছিলের আয়োজন করল নবাববাড়ি মহরম কমিটি। বর্ষায় বেহাল জাতীয় সড়কের একাংশ। জলপাইগুড়ি ময়নাগুড়ি ফ্লাইওভার সংলগ্ন রাস্তায় সৃষ্টি হয়েছে একাধিক ছোট বড় গর্ত। বড়সড় দুর্ঘটনা এড়াতে দ্রুত মেরামতির দাবি স্থানীয়দের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।